গল্পের শুরুটা হয় ১৯৯৯ সালের একদম শেষ প্রান্তে, সেই বিখ্যাত মিনিরিয়াম বাগের সময়। পুরো পৃথিবীর মানুষ যখন আতঙ্কে কাঁপছে যে ২০০০ সাল পড়লেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক তখনই হ্যাসেং শহরের একটা হসপিটালে আমাদের দেখা হয় এই গল্পের মেইন হিরোইন ইয়ন সাইনির সাথে। সাইনির হার্টের জন্মগত সমস্যা, সে জানে তার আয়ু বেশি দিন নেই। সাইনিকে বোঝার সুবিধার্থে আমি তার সম্পর্কে একটু ডিটেলস বলে দিচ্ছি। সে হচ্ছে হাইপার একটি পাগলাটে এবং হ্যাসেন সিটির সবচেয়ে বড় ঝামেলাবাজ মেয়ে। তো দৃশ্য আসে হসপিটালের কেবিনে। সাইনি মলিন মুখ নিয়ে ডাক্তার দিকে তাকিয়ে আছে। ডাক্তার ফাইল দেখছিলেন। সাইনি তার চিরচেনা চঞ্চলতা হারিয়ে খুব মন খারাপ করে ডাক্তারকে জিজ্ঞেস করে, আচ্ছা, তো আমি কি সত্যি অনেক বেশি অসুস্থ? আর কি কিছুই করার নেই আমার জন্য? ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফাইলে সাইন করতে করতে বলেন, সাইনি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার হাতে বেশি সময় নেই। এখন নিজের খেয়াল রাখা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। ব্যাস এই একটা কথাই সাইনির ভেতরের ভয়কে জেদে রূপান্তর করে। সে মনে মনে ঠিক করে, যেহেতু মরতেই হবে তাহলে ভয় পেই কেন? জীবনের শেষ দিনগুলো আমি একদম নিজের মতন করে বাঁচবো, একদম খামখেয়ালিভাবে। এখন হসপিটালের বাইরে এসে সাইনি একটা বাচ্চার থেকে রেগে আইসক্রিম খেয়ে চলে যায়। বাচ্চাটাও কান্না করতে থাকে। তখন সেখানে এন্ট্রি হয় আমাদের মেইন হিরো লি উনজং এর। উনজং হলো সিওল থেকে বদলি হয়ে আসা একজন অত্যন্ত হ্যান্ডসাম, গম্ভীর আর নিয়ম মেনে চলা সরকারি কর্মকর্তা। আর উনজং বাচ্চাটাকে ললিপপ দিয়ে কান্না থামিয়ে দেয়। সেই সাথে সাইনি যে অদ্ভুত টাইপের সেটা আন্দাজ করে। এখন হয় শহরের বাকি অদ্ভুত চরিত্রদের আগমন। প্রথমে আসা যাক সং গিয়ং হুনের কাছে। এই লোকটা হলো পুরো এলাকার প্রধান কমপ্লেইনার। উনজং নতুন অফিসে জয়েন করতেই গিয়ংহুন ফাইলের স্তূপ নিয়ে তার টেবিলের সামনে ধপ করে বসে পড়ে। গিয়ংহুন উত্তেজিত হয়ে বলে, অফিসার লি, আপনি নতুন এসেছেন তাই জানেন না। ওই ময়লা ফেলার ডাস্টবিনটা কেন আমার বাড়ির পাশে থাকবে? ওটা এখনই সরান, নয়তো আমি এই অফিস ছাড়ব না। উনজং ক্লান্তভাবে মাথা চেপে ধরে বলে, মিস্টার সন, নিয়ম অনুযায়ী ওটা ওখানেই থাকবে। দয়া করে সরকারি কাজে বাধা দেবেন না। তো শহরের সবার কাছ থেকে উনজং জানতে পারে যে একটু পাগলাটে স্বভাবের হচ্ছে সাইনি। তার উপর সে এটাও জানতে পারে এই শহরে নাকি সিরিয়াল কিলার থাকে। একদিন তাই উনজং সাইনিকে দেখে একটা বড় সুটকেসের সাথে, আর তাকে দেখে অদ্ভুত লাগে উনজংয়ের। সে ভাবে, সাইনি কি তাহলে সেই সিরিয়াল কিলার? আর এই সুটকেসে কি কেউ আছে? তাই সে সাইনির সুটকেস ধরে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে সুটকেস নিজে থেকেই খুলে যায়। যেখান থেকে যা বের হয় তার নাই বললাম। আর তখন চাকু একটা সাইনির উপর পড়তে যাচ্ছিল। সাইনিকে বাঁচাতে গিয়ে উনজং তাকে ভিজিয়ে দেয় পানিতে। লজ্জায় মুখ কিভাবে দেখাবে বুঝতে পারে না উনজং। সেখানে ছিল পুতুল, কিছু কাপড়, আরো কিছু হাবিজাবি জিনিসপত্র। উনজং দেখে সাইনি রেগে লাল। উনজং সরি বললেও সাইনির হাতের মার খাওয়া থেকে বাঁচতে পারে না। মার খাওয়ার পরও উনজং ব্যাগ গুছিয়ে দিয়ে যায়। সাইনি তারপরও তার নাম্বার রাখে জরিমানা নেওয়ার জন্য। উনজংও তর্ক না বাড়িয়ে সাইনির কথায় হেতে হে মিলিয়ে চলে যায়। ব্যাস প্রথম দেখাতেই দুজনের মধ্যে যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। উনজং মনে মনে ভাবে, এই মেয়েটা একটা আস্ত ঝামেলাবাজ। আর সাইনি ভাবে, এই নাক উঁচু ছেলেটাকে তো আমি দেখেই নেব। সাইনিকে তার দাদি কল করে বকাবকি করে এই বৃষ্টিতেও সে বাইরে কেন। তার শরীর ভালো না, সে ঘরে থাকবে, তা না করে বাইরে ঘুরছে। সাইনি বলে, দাদি তুমি কি চাও আসলে? আমি কি এইভাবেই বাঁচবো? দাদি বলে, আমার কিছু যায় আসে না মানুষ কি ভাবলো তোমায় নিয়ে। আমি তোমাকে ভালোবাসি আর আমি অপেক্ষা করছি তোমার ফেরার। সবাই তোমাকে এখন চিনছে রকচটা ঝগড়াটে সাইনি হিসেবে, কিন্তু আমার কাছে তুমি হচ্ছে সেই হাসিখুশি আর সরল মনের সাইনি। আমি সেই পুরনো সাইনির অপেক্ষায় আছি, প্লিজ ফিরে আসো। সাইনি চোখের পানির সামনে বলে, অপেক্ষা করো না, কারণ সেই সাইনি অনেক আগেই মারা গিয়েছে। তো হসপিটাল থেকে বের হয়ে সাইনি তার মাথায় নিয়ে আসে এক নম্বর ফালতু আইডিয়া। সে তার একমাত্র সহজ সরল আর বুকা বন্ধু রুবিনকে রাজি করায় একটা ভুয়া কিডন্যাপিং এর নাটক করতে। সে ঘুরতে যাবে তার মৃত্যুর আগে, আর তাই দাদিকে ভয় দেখিয়ে টাকা আনবে। এমনি এমনি বললে তো আর দাদি দিবে না টাকা, তাই নিজেকে কিডন্যাপ করিয়েই সে আনবে। এখন পরিকল্পনা অনুযায়ী সব হচ্ছিল। ওইদিকে উনজং একটা কেস নিয়ে লুকিয়ে ইনভেস্টিগেশন করছিল, তাই সে সেই কারণে বাইরে আসে। এদিকে ফেক কিডন্যাপিং এর ভিডিও করার সময় সাইনি সত্যিই মারা যায়। সবাই ভাবে সে মারা গিয়েছে কিভাবে, যেহেতু সেখানে তার সাথে ফেক কিডন্যাপিং করার কাহিনীতে তার দুই বন্ধু ছিল, তাই তারা ভয় পেয়ে যায়। আর সাইনি মারা গিয়েছে ভেবে তাকে ময়লার স্তূপের কাছে নিয়ে যায় লুকিয়ে রাখতে। আর ঠিক তখনই দেখা হয়ে যায় উনজং এর সাথে। উনজং বলে, তুমি সারাদিন ময়লা নিয়ে অভিযোগ করে এখন নিজেই রাতে ময়লা ফেলতে আসো, আর ওখানে কি?
তো এই কথা বলার মাঝেই গাড়ি সহ সাইনি ময়লার পানিতে গিয়ে পড়ে। বডি দেখে কাছে দৌড়ে যায় উনজং আর বলে, তোমরা বডি ফেলতে এসেছিলে? তারা তখন বলে, না না, আমরা তাকে কিছু করিনি, আমরা তো প্ল্যান করেছিলাম ফেক কিডন্যাপিং এর। উনজং বলে, তোমরা তাকে কিডন্যাপ করে মেরে ফেলেছো? তারা দুইজন কান্নাকাটি করে বলে, না না, আমরা সত্যি কিছু করিনি। তো কথা বলার মাঝে হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে যায় সাইনি, যা দেখে উনজং ভাবে তাদের সাথে আরো কেউ আছে মিলে। তাই সে পুলিশকে ডেকে আনে। পুলিশ এসে তাদের দুজনকে ধরে আর উনজংকে জিজ্ঞেস করে, আপনি তাদের আগে দেখেছেন? উনজং বলে, হ্যাঁ, আমি একটা মেয়ের লাশ ফেলতে দেখেছি। পুলিশ বলে, তাহলে আপনার পেছনে ওই মেয়েটা কি করছে? কে সে? উনজং তাকিয়ে দেখে সাইনি আর বলে, হ্যাঁ, সেই মারা গিয়েছে। পরে আবার তাকিয়ে দেখে, আরে, এটা তো সত্যিই সাইনি, তার মানে সে মারা যায়নি। কিন্তু কিভাবে? একটু আগেই তাহলে কি দেখলো সে? সাইনিকে জিপুটি দেখে তার বন্ধু ডিরেক্ট বেহুশ। আর এখানে একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায়, সেদিন যখন সুটকেস থেকে একটা চাকু এসে সাইনির উপরে পড়তে যাচ্ছিল, তখন তাকে বাঁচাতে উনজং তার সুপার পাওয়ার ইউজ করে। সে তার হাতের ইশারায় চাকু সরিয়ে দেয় আর টিনটা সরে গিয়েই তখন পানি পড়েছিল সাইনির মাথায়। আর সেই সরে যাওয়া টিনটা পাওয়ার দিয়ে উনজং ঠিক করে যায় আর সেই সাথে সাইনির কথা মনে করে স্মাইল করে। এবার সে কিভাবে এই সুপার পাওয়ার পেল, সাইনির সাথেই বা কি হয়েছিল, তাই আমরা জানবো সামনে। তো এদিকে সাইনির দাদি জানতে পারে সাইনির লোকেশন নাকি জেজুতে দেখাচ্ছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তবে এর কিছুক্ষণ পরই তার লোকেশন আবার তাদেরই শহরে দেখায়। এদিকে সাইনি হঠাৎ করে আবারও সেই ময়লার স্তূপের জায়গায় চলে আসে, যা আমরা এর আগে দেখেছিলাম। এবার তারা থানায় আসে। পুলিশ উনজংকে জিজ্ঞেস করে, তাহলে আপনি এদের দেখেছেন একটা লাশকে ফেলতে? আপনারা কি সত্যি এরকম কিছু করেছেন? তখন গিয়াংহুন মনে করে তাকে ছাইনি বলেছে, খবরদার সত্যি বলবি না, যাই বলবে সব অস্বীকার করে চলে আসবি। এখন এই কথা মতো গিয়াংহুন পুলিশকে বলে, আমি বলছি তো আমরা কিছুই করিনি, আমি ময়লা করে কে তা দেখতে গিয়েছিলাম। এই যে আমি হাজারটা অভিযোগ দিই, কেউ কি আমার কথা কানে নেয়? তাহলে? পুলিশ তখন উনজংকে জিজ্ঞেস করে, আপনি কি বলেন, সত্যি বলছে ওরা? উনজং কি ভেবে জানি বলে ওঠে, হ্যাঁ, হয়তো আমি ভুল দেখেছি, আপনারা অভিযোগ লিখবেন না তাদের বিরুদ্ধে, ছেড়ে দিন। তো গিয়াংহুন তখন যাওয়ার সময় তার হাত চিটকে যায় একটা কাগজে। এখন এটার কারণ কি তা আমরা পরে জানতে পারবো। এবার তারা হসপিটালে ভর্তি হয়। সেখানে সাইনিকে রবিন বলে, আচ্ছা, তুমি কি ঠিক আছো? আমার তো মনে হয়েছিল তুমি সত্যিই মারা গিয়েছিলে। সাইনি বলে, আরে, আমি নিজেই তাই ভাবছি, আমি অদ্ভুত কি সব দেখেছি। সেখানে একজন মহিলা ছিল আর আমি যেন জেজুতেই ছিলাম। রবিন বলে, হতে পারে, তুমি তো মরতে মরতে বেঁচে ফিরেছো, তাই এমন কিছু দেখেছো। তো সাইনি কেন এমন ফিল করলো, সে কি সত্যি জেজুতে গিয়েছিল কিনা সেটাই আমরা জানবো। তো জ্ঞানহুন বলে, দাদিকে কি সবটা সত্যি বলবে? সাইনি বলে, আমি যদি সত্যিটা বলেও দেই আমার কিছু হবে না, যা হবার তোমাদের দুজনেরই হবে। ওই যে একটা প্রবাদ আছে না, বড় লোকের ছেলে কাণ্ড ঘটিও বেঁচে যায়, কারণ তার মাথার ওপর তার বাবার হাত আছে। আর ঠিক সেইভাবে আমার মাথার ওপর আমার দাদির হাত আছে, তাই আমার কিছু হবে না, যা হবার তোমাদেরই হবে। তাই আমার দাদিকে কিছু বলা যাবে না। তো ঠিক তখনই সেখানে তার দাদি হাজির হয় আর সে তাদের সব কথাই শুনেছে ভালো করে। তিনজনেরই এখন ভয়ে হাঁটু কাঁপছে। তাই সাইনি বলে, বাঁচতে চাইলে পালা তোরা। এই বলে সে ঢুকে পড়ে আলমারিতে, কারণ দরজার সামনে তো তার দাদি দাঁড়িয়ে আছে। আলমারিতে যে সাইনি ঢুকলো, তখন চুপ করে দেখে সে চলে এসেছে কোরিয়ান জোসিয়ন সময়কালে। মানে, এখানে আমি তোমাদের বুঝিয়ে বলছি, সেই রাতের ময়লার স্তূপে মারা যাওয়ার পর সাইনি সুপার পাওয়ারটা পেয়েছে, যার কারণে সে যখন খুব বেশি ইমোশনাল হয়ে যায়, তখন সে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায়। ঠিক যেমন এখন সে তার দাদির ভয়ে ছিল আর তাই ট্রান্সফার হয়ে চলে গেছে অন্য একটা যুগে। যদিও সাইনি এখনও তার পাওয়ার সম্পর্কে অবগত নয়, তাই সে বুঝতে পারছিল না এসব কি হচ্ছে তার সামনে। কি দেখছে সে? মাত্রই না হসপিটালে দাদির দৌড় খাচ্ছিল। এদিকে সাইনির দাদির রেগে অবস্থা খারাপ। দুই বন্ধুকে বলে সামনে আসতে আর সাইনিকেও বলে। সাইনি তো নিরুদ্দেশ। তার দাদি উঠে আলমারি চেক করে দেখে সাইনি নেই। তবে কিছুক্ষণ পরেই সাইনি এসে পড়ে আর ভয়ে তার দাদিকে জড়িয়ে বলে, দাদি, আমার কি হয়েছিল? আমি কোথায় গিয়েছিলাম? আমি কি খুব অসুস্থ? এইসব কি দেখছি আমি? তার দাদি সাইনিকে খুব ভালোবাসে, তাই সব ভুলে গিয়ে তাকে নিয়ে চিন্তায় পড়ে যায় যে সত্যিই কি সে অসুস্থ। তো সাইনির এইরকম ভয় পাওয়াটা বাইরে থেকে উনজং লুকিয়ে দেখে আর আবারও সে একটা রহস্যময় মুখ করে চলে যায়, যেন সে কিছু জানার চেষ্টা করছে আর তাদের সাথে তার কানেকশনও হতে যাচ্ছে। এদিকে একটা কারাগারে কিছু লোক একটা বাচ্চাকে খুঁজতে চেষ্টা করছিল, যে ছিল ল্যাব এক্সপেরিমেন্টের ফল। তার কাছে স্পেশাল কিছু পাওয়ার আছে,
ছেলেটার সাথে আরো অনেক বাচ্চারাও ওই লেবে ছিল। সেখানে সে পায় এক অদ্ভুত পাওয়ার, যে পাওয়ারের মাধ্যমে সে এক জায়গার জিনিস আরেক জায়গায় করতে পারে, নড়াচড়া করে উপরেও ফেলতে পারে। কিন্তু একবার এই ল্যাবে কোনো এক কারণবশত আগুন লেগে যায়, যেখান থেকে সে একা বেঁচে বাইরে আসতে পারে। বর্তমানে আমরা জানতে পারি সেই ল্যাব এক্সপেরিমেন্টের ছেলেটাই আসলে বর্তমানের ইউনজং, আর তার কাছে আছে এই স্পেশাল পাওয়ারটা। তো উনজং ভাবছিল লেবে তার সাথে যে একটা ছেলে ছিল সেই কি সাইনি, কিন্তু সাইনি তো মেয়ে, সে কিভাবে হবে? আর এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই সে সাইনির উপর নজর রাখছিল। তো হসপিটালের ডাক্তার সাইনির টেস্ট রেজাল্ট দেখে রীতিমতো শকড, কারণ সে এখন একেবারেই সুস্থ। তার যে হার্টের সমস্যা ছিল সেটা আর নেই। ডাক্তার নিজেই এর কারণ বুঝতে পারছিল না, তাই সাইনির দাদিকে মিরাকেল বলে দেয়, যে সাইনি মিরাকেল চাইল্ড, না হলে এইটা অসম্ভব ছিল। এদিকে তো সাইনির বন্ধুদের অবস্থা অন্যরকম, তারাও কিছু না কিছু সুপার পাওয়ার পেয়ে গিয়েছে। যার মধ্যে বেশি প্যারায় আছে রবিন। সে নিজেই নিজেকে উল্টে পাল্টে ফেলে দিচ্ছে সে পাওয়ার পাওয়ার পরে, মানে সে মারাত্মক পাওয়ার পেয়ে গিয়েছে। এবার সাইনিকে ডেকে উনজং বলে, তুমি কি এই প্রথমেই মারা গেলে, নাকি আগেও এরকম হয়েছিল? সাইনি রবিনকে বলে, কি রে ভাই, এই হ্যান্ডসাম দেখতে ছেলেটার কি এবার সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছে? একজন জীবন্ত মানুষকে কী সব প্রশ্ন করছে? রবিন বলে, না, তার মাথা ঠিক আছে বলেই তো সে আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিল। সাইনি উনজুনকে বলে, ও তাহলে তুমি এসব করেছো, অভিযোগ করেছো বিনা কারণে, আর আমার সুটকেসও খারাপ করেছিলে। উনজং বলে, বিনা কারণে অভিযোগ করিনি, করেছিলাম কারণ তোমার বডিটা যাতে করে ফ্যামিলি শনাক্ত করতে পারে। সাইনি রেগে বলে, আমার বডি মানে? এই যে দেখতে পারছো না, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি, পারফেক্টলি ফাইন। উনজং বলে, হ্যাঁ দেখতে তো পারছি, কিন্তু ডেফিনেটলি মারা গিয়েছিলে তুমি একবার। সাইনি তো রেগে মেগে শেষ, উনজংকে ধরে দিয়ে দিত কয়েকটা। উনজং বলে, তুমি আমাকে বলো তো তাহলে কি হয়েছিল সেদিন? সাইনি বলে, সেটা সিক্রেট। উনজং মনে মনে ভাবে, ও তাহলে সে আমার থেকে কিছু লুকিয়ে রাখছে। তারপর উনজং আবারও সাইনিকে বলে, তাহলে তুমি আমাকে বলবে না? সাইনি বলে, বলে দিলে আর সিক্রেট থাকলো কি করে, সিক্রেট তো সিক্রেটই। উনজং বলে, ওকে, তাহলে তুমি কি কখনো শুনেছ অন্ডার কাইন্ডার নামে কিছু? সাইনি বলে, ধুর, এসব কি ছাইপাশের নাম, হ্যাঁ, আমি কখনো শুনিনি। কেন? রবিন বলে, এই আপনি কেন আমাদের বিরক্ত করছেন? বললাম তো আমরা ঠিকই আছি। উনজং তারপর আর কিছু না বলে চলে যায়। সাইনি তখন সব প্রমাণ নষ্ট করার জন্য চলে যায় দৌড়ে। উনজংও তার পেছনে পেছনে আবার ফলো করতে শুরু করে, কারণ তার সন্দেহ এখনো যায়নি। উনজংকে ফলো করছিল তার এক এনিমিও সেখানে। এবার উনজং মনে মনে ভাবছিল, সাইনির মধ্যে অমরত্বের সুপার পাওয়ার আছে কিনা সেটা জানার একটাই উপায় আছে। তাকে এমন পরিস্থিতিতে ফেলতে হবে যেখানে নিজেকে বাঁচাতে সে পাওয়ার ইউজ করবে। তো এবার উনজং ট্রাই করে সাইনিকে হার্ট করতে, কিন্তু সে শেষ মুহূর্তে ভাবে, আমি তাকে হার্ট করার পর যদি আমি রং প্রমাণ হই, যদি তার মধ্যে আসলে সুপার পাওয়ার না থাকে, তখন কি হবে? তখন আমি কি করব? এবার সাইনি পেছনে তাকিয়ে দেখে উনজংকে, আর তাকে দেখা মাত্রই সাইনি পালাতে থাকে। উনজংও সাইনির পেছনে পেছনে পালিয়ে যায়। উনজং সেখানে পেয়ে যায় ক্যামেরাটা, যেখানে রেকর্ড হয়েছিল সেই রাতের সাইনির মারা যাওয়ার বিষয়টি। উনজং এখন নিশ্চিত হয়ে যায় সাইনির মাঝে আসলেই সুপার পাওয়ার আছে। তাই উনজং এখন সাইনির উপর ঘর ভেঙে ফেলে দেয়, এটা দেখার জন্য যে সাইনি কিভাবে সুপার পাওয়ারটা ইউজ করে। তবে সাইনি তখন টেলিপোর্ট করে চলে আসে সাগরে, মানে একটা শিপের মধ্যে চলে আসে। তো আসলে সাইনি যে সুপার পাওয়ার সেই রাতে পেয়েছে, তার মাধ্যমে সে কখনো মারা যাবে না। আর সে যখন বেশি ভয় পাবে বা ইমোশনাল হবে, তখন সে এক জায়গা থেকে অন্য জায়গায় গায়েব হয়ে যাবে। এদিকে সাইনির বন্ধুদের মধ্যে এক বন্ধু পেয়েছে অদ্ভুত সুপার পাওয়ার, যার কারণে সে যখনই মিথ্যা কথা বলবে, তখনই তার বডির যে কোনো অংশ চিপকে আঠার মতন লেগে যাবে। যতক্ষণ না সে সত্যি বলবে ততক্ষণ তার হাত ছুটবে না। যেমন কিছুক্ষণ আগে সে তার স্ত্রীর সাথে বেশ কিছু মিথ্যা কথা বলে, যার কারণে তার দুই হাতে আঠার মতন লেগে গিয়েছিল। সেটা ততক্ষণ খুলে না যতক্ষণ না সে সত্য কথা বলে। যার কারণে এবার সাইনির বন্ধু আজ এটা রিয়েলাইজ করে যে তার বডিতে কিছু তো অদ্ভুত হচ্ছে। তখন সে আসে সাইনিকে বাঁচাতে, আর দেখে উনজং তার পাওয়ার দিয়ে ভাঙ্গা ঘরকে এলোমেলো করে কিছু খুঁজছে, যা দেখে সে তো রীতিমতো শকড। এদিকে উনজংকে এসব করতে তার এনিমিও দেখে, আর বলে কি খুঁজছে সে এমনভাবে। উনজং যখন দেখে সাইনি নেই, তখন সে ভাবে তার মানে কি সে টেলিপোর্টেশনের সুপার পাওয়ার পেয়েছে। এদিকে সাইনির লোকেশন ট্র্যাক করে তার এক বন্ধু,
সে বলে আজব এক মেয়ে, এখন দেখাচ্ছে সে মাঝ সাগরে আছে, কিন্তু কিভাবে? এদিকে সাইনি পড়েছে চাইনিজদের সাগরে এসে, আর তার দিকে 3 চাইনিজ ধরেছে বন্দুক তাক করে। সাইনি তো মারাত্মক ভয় পেয়ে যায়। অন্যদিকে সেই ল্যাব এক্সপেরিমেন্টের একজন ডাক্তারকে এনিমিরা এসে মেরে চলে যায়। কিন্তু এরা আসলে কি করতে চায় সেটা আমরা পরে জানতে পারবো। আর এরই সাথে এই পার্টটি এখানে শেষ হয়ে যায়।